মুক্তিযুদ্ধ দেখলাম, যে শুধু পাকিস্তান কেন বলবো, আমার মনে হয় বিশ্বের কোথাও যে নিরস্ত্র নিরপরাধ কোমলমতি ছাত্রদের উপরে যেভাবে নির্বিচারে গুলি করা হয়েছে, হাজার হাজার শিক্ষার্থীদেরকে যেভাবে পঙ্গু করা হয়েছে, দুগ্ধজাত শিশুদেরকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে, নারীদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, পৃথিবীর ইতিহাসে এরকম মানবতা বিরোধী কোনো কাজ হয়েছে বলে আমার জানা নেই। অথচ একটু আগে যে গণ অধিকার পরিষদের আমাদের তারিক ভাই যে কথা বলল, যে আমাদের চোখে দেখা যে এখনো রক্তের ঘাম, রক্তের দাগ শুকায়নি, গুলির ক্ষত চিহ্ন তো দূরের কথা, এখনো সে ক্ষত রয়ে গেছে, সেখানে আমরা স্বৈরাচার নিয়ে কথা বলছি। অথচ এত বড় স্বৈরাচার যারা কাজ করেছে, স্বৈরাচারী করেছে, দেশকে নিজের বাবার একটা সম্পত্তি মনে করে যেভাবে তারা লুটে পুটে খেয়েছে, কই তাদের ব্যাপারে তো এখনো আমরা আমাদের সমস্যার কথা বলার কথা। আরে ভাই, আমরা এমন একটা অবস্থায় ছিলাম, দুই একটি কথা বলেছি। আমিও এই আন্দোলন চলা অবস্থা আমি 3 বার আক্রান্ত হয়েছি তাদের সন্ত্রাসী কার্যক্রমে। এর চেয়ে আশ্চর্য বিষয় হলো, যখন শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল, এরপরও আমরা কয়েকবার বাংলাদেশে কু হওয়ার যেভাবে ষড়যন্ত্র হয়েছে আপনারা দেখেছেন। হিন্দুরা তাদের দ্বারা যে বাংলাদেশে আমার জানা মতে কোনো মন্দির পুড়িয়েছে আমি এখন পর্যন্ত পাইনি, অথচ মিথ্যাচার করে সারা বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি তারা নষ্ট করেছে। এর কোনো প্রতিবাদ নেই। সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশকে একটি অন্যদিকে তারা মানুষের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছিল। আমরা বন্যা দেখেছি, ষড়যন্ত্র চলছে। এখনো আমাদের কিন্তু সকলের উচিত যে সকলে একত্রিত হয়ে সকল রাজনৈতিক বৈষম্য ভুলে গিয়ে আজকে দেশ সাজানোর, দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া। দুপখোলা থেকে আমরা দেখেছি যে মালঞ্চ গাড়ি আসতেছিল, সেখান থেকে যাত্রীদেরকে নামিয়ে শাহবাগে হিন্দুদেরকে একত্রিত করে তাদেরকে যে এরা গাড়িতে যাবে। আমরা কয়েকজনের প্রতিবাদ করেছিলাম। কিছুক্ষণ পরে আমি যখন গাড়িতে যাচ্ছিলাম, গাড়ি থেকে নামিয়ে সেইখানে একটি মন্দিরের ভিতরে আমাকে জীবন নাশের চেষ্টা করেছিল। পরবর্তীতে আমরা সকলে একত্রিত হয়ে গেলাম, আমি থানায় জিডিও করেছি, সেখানে একটা অস্ত্রও পাওয়া গেল। সে অস্ত্র জমা থানায় হয়েছে। যে এরকমের কিন্তু এখনো আমরা আজকের এই যে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম, তাদের কথায় একটি যে শহীদ তানভীর সিদ্দিক, তিনি শহীদ শাহাদত বরণ করেছেন, তার স্বজনরা একটি থানায় মামলা করেছে, অথচ তা মামলা করার কারণে তারাও নিরাপত্তাহীনতায় তারা ভুগছে, হুমকি আসছে, গুলি করে হত্যা করা হলো। আমরা বলতেছি দ্বিতীয় স্বাধীন হয়েছে, অথচ তারা এখনো স্বাধীনতার স্বাদ গ্রহণ করতে পারছে না। তারা একটা বিচার চাওয়ার জন্য তারা থানায় মামলা করেছে, সেখানে তার পরিবার পরিজনের উপরে এখনো হুমকি ধামকি সবকিছুই আসছে। আমরা পুলিশ প্রশাসনের এখনো নীরবতা দেখছি, প্রশাসনের সেই সক্রিয় ভূমিকা আমরা এখনো দেখতে পাচ্ছি না। এই আলামতগুলি আমরা কোনো ভালো কোনো কিছু লক্ষণ আমাদের কাছে মনে হয় না। তাই আমরা আহ্বান করব যে রাষ্ট্রকে ঢেলে সাজাতে হবে। রাষ্ট্রের প্রতিটা পরতে পরতে গুণ পোকায় খেয়ে একদম ঝরঝর করে ফেলেছে। রাষ্ট্রটি এখন একটা তলাবিহীন ঝুড়িতে পৌঁছেছে, শুধু অর্থনৈতিক নয়, সর্বক্ষেত্রে এমন কোনো যেখানে হাত দেওয়া হয়। আমরা ছোট ছোট এখন আমরা কিন্তু রাঘববোয়ালদেরকে গ্রেপ্তার আমরা দেখিনি, কিন্তু চুনাপুটি যাদেরকে আমরা মনে করি যে ছোট ছোট যারা
ধরা হয়েছে, কিন্তু 1000 কোটি টাকার নিচে কারো তথ্য আমরা আসছে না। তাহলে বড় যারা আছেন তাদেরকে ধরলে যে কত হাজার কোটি আসবে, আবার গোপন চুক্তিতে রাষ্ট্রই আবার এ জায়গায় লেনদেন হয়েছে কিনা তা বা কে জানেন। সুযোগ পেলে হয়তো সেটাও হতে পারত। সুতরাং আমরা এই রকমের এত রক্তের বিনিময়, যেই রাষ্ট্র স্বাধীন হয়েছে, আজকে কোমলমতি শিক্ষার্থীরা তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আবার এই দেশটাকে পুনর্নির্মাণের জন্য যে চেষ্টা করেছে, জীবন দিয়েছে, যদি তাদের এই ত্যাগ, তাদের এই তিতিক্ষা, তাদের এই স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, আজকে আমরা যারা আছি, তাহলে আমার প্রশ্ন হলো, আমরা বিবেকের ধ্বংসনে কিন্তু শেষ হয়ে যাব। যারা শাহাদত বরণ করেছেন তাদের রুহের আর তাদের আত্মার মাগফিরাত কামনায় আমরা দোয়া করতে পারি, কিন্তু প্রকৃতপক্ষে যারা যে জন্য তাদের জীবন দিয়েছেন, যদি আমরা তাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, তাহলেই সত্যিকার অর্থে তাদের স্বপ্ন পূরণ হবে এবং তারা আত্মার শান্তি পাবে। তা আসুন, আজকে আমরা যারা একত্রিত হয়েছি, তারা অন্তত আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সকলের সমস্বরে একটি ধ্বংসপ্রাপ্ত না, একটা ধ্বংস যে হয়ে গেছে, শেষ হয়ে গেছে দেশকে আসুন আমরা সুন্দর করে আমরা দেশকে সাজাই। আমরা দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করি, তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। একজনকে গুলি করে হত্যা করেছেন, আর একজনে বলতেছে আমি সাধারণ ক্ষমা করে দিলাম। আরে আপনি সাধারণ ক্ষমা করতে কে? যার সন্তান হারিয়েছে সে বুঝে যে সন্তানের মায়া কত। যেই মহিলা তার স্বামী হারিয়েছে সে বুঝে তার স্বামী হারানোর মায়া কি। যে পিতৃহারা হয়েছে সে বুঝে যে বাবা হারার যন্ত্রণা কত। আর আপনি এক জায়গা থেকে ঘোষণা করে দিলেন আমি সাধারণ ক্ষমা করে দিলাম। আরে আপনি সাধারণ ক্ষমা করতে কে? এই সমস্ত বক্তব্য আমরা আসলে শুনতে চাই না। অন্যায় যারা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমি অত্যন্ত একটি লাইন, এখানে একটা প্রেস রিলিজে একটা লাইন আমার কাছে খুবই কষ্ট লেগেছে, যে সেটা হলো, আমরা লক্ষ্য করেছি অন্তর্বর্তীকালীন সরকার কেহই নিহত ও আহত সাংবাদিক পরিবার তালিকা কিংবা খোঁজ খবর নেয়নি। এইটি আসলে আমরা এই অবস্থায় এসে, এই যে এতদিন হয়ে গেল, আমরা এইটি খুবই হতাশাজনক। যে সরকারের কাছে আমি বিনীত অনুরোধ করব, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা করার আপনারা ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা এখনও অনেকের কাছে যেতে পারেননি। সুতরাং যারা আহত হয়েছে শুধু তাদেরকে না, যদি ওই আহত ব্যক্তি তার পরিবারের হাল ধরার মতো সে থাকে, তাহলে পরিবারের যাকে তাদের চাকরি ব্যবস্থা করা, অন্তত এই মুহূর্তে তাদের আর্থিক সহযোগিতা করা, যারা নিহত হয়েছে তাদের পাশে দাঁড়ানো, তাদের অন্তত এককালীন এবং স্থায়ী কোনো ব্যবস্থা করা। এটা তো সরকার প্রতিশ্রুতি দিয়েছে, আমরা আশা করব সেটি খুব দ্রুত বাস্তবায়ন হবে।